আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফেড সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। ৭৫ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর আদর্শ প্রচার করা রাজনীতিবিদদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। প্রয়াত নেতা ডক্টর এস এ মালেকের স্মরণ সভা। জনগণের ভোটে নির্বাচিত না হয়ে ক্ষমতায় আসার দিন শেষ বললেন ফখরুল। নির্বাচনে না এলে বিএনপি আইসিইউতে যাবে ওবায়দুল কাদেরের মন্তব্য। এবং বিদ্যুৎ খাতে বেসরকারি পর্যায়ে সবচেয়ে বড় প্রকল্পের প্রথম ইউনিট চালু হচ্ছে এপ্রিলে। উৎপাদন খরচেই ২৫ বছর বিদ্যুৎ কিনবে সরকার। কুয়াশায় সাল চুইয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন চ্যানেল ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ৭৫ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর আদর্শ প্রচার করা রাজনীতিবিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে প্রয়াত নেতা ডক্টর এস এ মালেকের স্মরণ সভায় প্রধানমন্ত্রী বলেন, ডক্টর এস এ মালেক তাদেরই একজন। ডাক্তার মালেকই তাকে আওয়ামী লীগের মতো বড় সংগঠনের সভাপতির দায়িত্ব নেওয়ার অনুপ্রেরণা জুগিয়েছিলেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত ডক্টর এস এ মালেকের স্মরণ সভায় বক্তারা রাজনীতিতে তার অনস্বীকার্য অবদান, রাজনৈতিক জীবন, সাদামাটা জীবনযাপন ও দেশ ও মানুষের জন্য তার কাজের কথা তুলে ধরেন। অধ্যাপক মশ আরেফিন সিদ্দিকীর সভাপতিত্বে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত স্মরণ সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বৈরী পরিবেশে বঙ্গবন্ধুর আদর্শ প্রচারে এস এ মালেকের ভূমিকা শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী। ৭৫ সালে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর খন্দকার মোস্তাক যখন অবৈধভাবে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে ক্ষমতায় বসে খুনিদের সহযোগিতা নিয়ে, তখন মোস্তাক অনেক সংসদ সদস্য যারা তাদেরকে ডাকে তাদের সঙ্গে আলোচনা করতে, অনেকেই সেখানে যোগ দেন। তবে ডক্টর মালেক সেখানে নিজে যোগ দেননি, অনেকেই তিনি বিরত করেছিলেন এবং দেশের ভিতরে যাতে একটা প্রতিরোধ গড়ে তোলা যায় হত্যার বিরুদ্ধে সে প্রচেষ্টাও নিয়েছিলেন। কারণ বঙ্গবন্ধুর আদর্শটা প্রচার করা, মানুষের মাঝে জনমত সৃষ্টি করা, লেখালেখি করা, সংগঠনগুলি করার পিছনে তার অনেক অবদান রয়েছে এবং তিনি সেই সময় অত্যন্ত দক্ষতার সাথে সেই দায়িত্বটা পালন করেন। সভাপতি হিসেবে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রেও ডাক্তার মালেকের অনুপ্রেরণা ছিল বলে জানান বঙ্গবন্ধু কন্যা। বঙ্গবন্ধু রেখে যাওয়া যা সেটা দিয়ে একটা আমরা জনগণকে সাহায্য করা, যেটা আবার সবসময় একটা চিন্তা ছিল যে আওয়ামী লীগের দুস্থ নেতা কর্মীর জন্য কিছু করা, তো এরকম একটা ট্রাস্ট ফান্ড করে আমরা সাহায্য করব। তবে এত বড় সংগঠনের সঙ্গে না কারণ আমি আওয়ামী লীগের কোনো সদস্যও ছিলাম না। কিন্তু আজকে সত্যি কথা বলতে কি, আমার এই দায়িত্ব নেওয়ার পিছনে কিন্তু ডক্টর মালেকের কিন্তু অনেক অবদান রয়েছে। কারণ তিনি সবসময় আমাকে যখনই দিল্লিতে যেতেন আমাকে বঙ্গবন্ধু কি আদর্শ, তার দ্বিতীয় বিপ্লবের কর্মসূচিটা কি, তিনি কি করতে চেয়েছেন, এদেশের মানুষকে নিয়ে কি ভাবনা, এই সব সময় এটা নিয়ে আলোচনা করতেন আর বারবার শুধু আমার উপরে চাপ দিতেন যে তোমাকে এই দায়িত্ব নিতে হবে। বঙ্গবন্ধু পরিষদকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, এবার সরকার গঠন করতে হলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। কেরানীগঞ্জের নবাবগঞ্জে পদযাত্রা কর্মসূচিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতেই গণ অভ্যুত্থান সৃষ্টি হবে আর এতেই সরকারের পতন হবে। আর জানাচ্ছেন রাহুল রায়। 10 দফা দাবিতে সারা দেশের জেলা পর্যায়ে শনিবার পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। তবে ঢাকা জেলার কেরানীগঞ্জের নবাবগঞ্জে পদযাত্রা করেছে রোববার। পদযাত্রার আগে বিএনপি নেতারা এভাবেই আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন। এই শান্তিপূর্ণ পদযাত্রা সমগ্র দেশে হচ্ছে ইনশাআল্লাহ এই শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান সৃষ্টি হবে, সেই অভ্যুত্থানে এই ভয়াবহ দানবের পতন হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, জনগণ বিজয় নিশ্চিত হবে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক আলোচনায়ও সরকারের নানা সমালোচনা করেন বিএনপি নেতারা। আমরা লড়ছি এমন একটা শক্তির সঙ্গে, যে শক্তি আজকে
বাংলাদেশের অস্তিত্বকে হামলা করছে, অসংখ্য মানুষকে গ্রেপ্তার করেছে। এখনো আমাদের অনেক নেতা জেলে আছেন, আমাদের রুহুল কবির রিজভী থেকে শুরু করে, সবু থেকে শুরু করে এখনো কয়েক হাজার নেতাকর্মী এখনো জেলে আছে। এই একটা ভয়াবহ একটা অবস্থা, দুর্বিষহ একটা অবস্থা, এক্ষেত্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আগামী শনিবার সারা দেশের থানাগুলোতে আবারও পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে অংশ না নিলে বিএনপি আইসিইউতে চলে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে না আসলে সমস্যা নেই, কিন্তু নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করলে তাদের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে। রিপোর্ট করছেন লুৎফর রহমান সোহাগ। বিএনপি যখন পদযাত্রা কর্মসূচি করছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ তখন ব্যস্ত শান্তি সমাবেশে। কর্মসূচিতে বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পার্বত্য চট্টগ্রাম আর রোহিঙ্গা ক্যাম্পে ষড়যন্ত্র করা হচ্ছে। রোহিঙ্গা শিবিরে গোলমাল পাকানোর চক্রান্ত, এইসব আমরা জানি। এইসব চক্রান্ত করে শেখ হাসিনাকে হটাবে ক্ষমতার মঞ্চ থেকে। মনে রাখবেন ৭৫ আর ২০২৩ সাল এক নয়। মনে রাখবেন বকুল সাহেব। বিএনপি নির্বাচনে না এসে অন্য কোনো উপায়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করলে কঠিন জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন ওবায়দুল কাদের। কিন্তু নির্বাচন হতে দেবেন না, এখানে খবর আছে। হতে দেবেন না, কিভাবে হতে না দেন, কত ধানে কত চাল আমরাও দেখি। কি দিয়ে প্রতিরোধ করবেন নির্বাচন? আগুন সন্ত্রাস, যেই হাতে আগুন নিয়ে আসবেন সেই হাত আমরা পুড়িয়ে দেব। শান্তি সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতাদের কারণেই বিএনপি ও বিএনপির সমমনা জোটগুলো ভেঙে যাবে। ফখরুল সাহেব, আপনাদের দলও আমরা ভাঙবো না, জোটও আমরা ভাঙবো না। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেলাধুলা যত বেশি ছড়িয়ে দেওয়া যাবে, দেশের যুব সমাজ তত বেশি মেধাবী হবে। মানসিক বিকাশের পাশাপাশি শারীরিক গঠনেও তা ভূমিকা রাখবে। শেখ কামাল দ্বিতীয় যুব গেমসের চূড়ান্ত পর্বের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে খেলোয়াড় হতে হবে স্মার্ট, অংশ নিতে হবে দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে। আর জানাচ্ছেন নীলাদ্রি শেখর। ৬০,০০০ অংশগ্রহণকারী নিয়ে শুরু হওয়া ৩ পর্বের এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে বাস্কেটবল, ফুটবল, হকি, কাবাডি, অ্যাথলেটিক্স, সাইক্লিং ও ভারোত্তোলন সহ ২৪টি ডিসিপ্লিনে মোট ৪,০০০ প্রতিযোগী অংশ নেন। শেখ কামাল দ্বিতীয় যুব গেমসের চূড়ান্ত পর্বের উদ্বোধনীতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে অভিবাদন জানায় যুব গেমসের এবারের পাপেট বাবুই পাখি। ২০২৩ মাস্কট বাবুই, তারুণ্য, গতি ও উচ্ছলতা এবং সুনিপুণ কারিগর। দেখতে পাচ্ছি বাবুই মাথা ও পাখা নাড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে এগিয়ে যাচ্ছে। যুদ্ধবিধ্বস্ত দেশে তরুণদের মেধা ও মননের বিকাশে শেখ কামালের ক্রীড়া অনুরাগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শিশু, কিশোর ও যুবকদের ক্রীড়ামুখী করতে সংগঠক হিসেবে কাজ করে গেছেন শেখ কামাল। খেলাধুলা আমাদের ছেলেমেয়েদের মধ্যে যত বেশি আমরা ছড়িয়ে দিতে পারবো, তত বেশি তাদের মনন ও মেধা বিকশিত হবে, স্বাভাবিক স্বাস্থ্য আরো উন্নত হবে, মন উদার হবে, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হবে, যা খেলাধুলা জীবনের প্রতিটি ক্ষেত্রে উৎকর্ষ সাধনে আরো বেশি অবদান রাখতে পারবে, আরো বেশি দক্ষতা যোগ্যতা অর্জন করতে পারবে। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনের প্রতিটি খেলায় অংশগ্রহণ করতে হবে এদেশের খেলোয়াড়দের। আগামী দিনে তারকা ক্রীড়াবিদ অনুসন্ধানে প্ল্যাটফর্ম হিসেবে এই যুব গেমস নতুন মাত্রা যোগ করবে বলে আমি বিশ্বাস করি। আমরা চাই আমাদের বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়ন যেমন এগিয়ে যাবে, তেমনি ক্রীড়া ক্ষেত্রেও আরও উৎকর্ষতা এবং উন্নত খেলোয়াড় সৃষ্টি করে আন্তর্জাতিক পর্যায়ে
প্রতিযোগিতায় আমরা আরো ব্যাপকভাবে অংশগ্রহণ করতে পারবো। আজকে আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, আর এই স্মার্ট বাংলাদেশ আমাদের স্মার্ট খেলোয়াড় তৈরি করবে এবং আমরা সারা বিশ্বে যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার যোগ্যতা অর্জন করব। ও 13তম এশিয়ান গেমস 2019-এর আতশবাজি উৎসবের মধ্যে দিয়ে শুরু হওয়া যুব গেমসের মশাল প্রজ্বলন করেন অ্যাথলেটিক্স ইমরানুল রহমান ও মারজান আক্তার প্রিয়া। পরে শিশু কিশোরদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী সহ আমন্ত্রিত অতিথিরা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। জীববৈচিত্র্য সংরক্ষণে বৈশ্বিকভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন IUCN এর মহাসচিব ব্রুনো ওবেরলে। বাংলাদেশ IUCN এর 50 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে বিপন্ন প্রজাতি রক্ষায় আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। রিপোর্ট করছেন আলিম আল রাজীব। 1973 সালে বঙ্গবন্ধুর হাত ধরেই IUCN এর সঙ্গে বাংলাদেশের যাত্রা শুরু। সেই থেকেই জীববৈচিত্র্য সংরক্ষণে IUCN এর সঙ্গে দীর্ঘ পথ চলা। 50 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লুতে জমকালো আয়োজন। অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সময়ের পথ চলা নিয়ে কথা বলেন অতিথিরা। জীববৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে বাসযোগ্য বিশ্ব গড়ে তুলতে আরও চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। The next 50 years is no longer just about Bangladesh and the country program in itself. It's about how Bangladesh can be the lead and can be the facilitator for cross-country collaboration, in particular Bangladesh, Nepal, Sri Lanka and India and beyond. I could see from the airport to here and now seeing all the presentations by the IUCN members how vibrant and how much passion you Bangladeshi people have. The challenges are still around. We have achieved a lot, but we have not solved completely the problems. For everyone on the planet, the challenges are growing because we have a way to develop, to produce and to consume that doesn't fit in our planet. We know it. IUCN know it. বিপন্ন প্রজাতি রক্ষায় প্রযুক্তি ও গবেষণায় আরও জোরদার আহ্বান জানান নীতি নির্ধারকরা। যে সমস্ত প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে তাদের বৈজ্ঞানিকভাবে ইকোলজিক্যাল মনিটরিং করা হচ্ছে এবং IUCN অবশ্যই কারিগরি সহায়তা করছে আমাদের বন অধিদপ্তরের পাশে থেকে। আমি আশা করি আমাদের সকলের প্রচেষ্টায় যে কাজগুলো এখনো চলছে কিংবা যে কাজগুলো হয়তো এখনো শুরু করা হয়নি, যে সমস্ত প্রজাতি নিয়ে আমরা কাজ এখনো করে পারিনি, সেই সব প্রজাতিকে রক্ষা করার জন্য সকলের একত্রে কাজ করে আমাদের সুন্দরবন এবং তার জীববৈচিত্র্যকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন। মহাবিপন্ন প্রজাতির রক্ষায় বাংলাদেশ সরকার IUCN এর দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে আমরা নির্দিষ্ট প্রজাতির যেমন বাঘ, হাতি, শকুন সংরক্ষণ কর্ম পরিকল্পনা প্রস্তুত ও বাস্তবায়ন করেছে। IUCN এর সদস্যভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন অতিথিরা। এর আগে IUCN এর 50 বছর পূর্তি উপলক্ষে সংস্থাটির মহাসচিবের সাক্ষাৎকার নেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান মকিত মজুমদার বাবু, যা চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে প্রচার করা হবে। সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী হয়। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা। দেশের বিদ্যুৎ খাতে বেসরকারি পর্যায়ে সবচেয়ে বড় প্রকল্প SS পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট এপ্রিলে চালু হবে। চট্টগ্রামে 1320 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটি পুরোদমে চালু হবে জুনে। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী জানিয়েছেন, কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন খরচেই 25 বছর বিদ্যুৎ কিনবে সরকার। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ভিডিওটি তিনি রিপোর্ট করছেন শহীদুল্লাহ রাজু। প্রায় 25,000 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় নির্মিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি দেশের বেসরকারি পর্যায়ে সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প।
উৎপাদনে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা সহ সরকারের শীর্ষ কর্মকর্তারা বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শন করেন। 2টি ইউনিটের এই বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইউনিটের উৎপাদন ক্ষমতা 660 মেগাওয়াট। ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া থেকে কয়লা আনা হবে। 2টি টারবাইনে প্রতি ঘন্টায় কয়লা লাগবে 290 মেট্রিক টন। কোল আনা সবকিছু মিলে সবকিছু সিনক্রোনাইজ আমরা এপ্রিলে আমরা সিনক্রোনাইজ করে আমরা পাওয়ার দেওয়ার চেষ্টা করতেছি, যেন বাই এপ্রিলের ভিতর প্রথম ইউনিট, সেকেন্ড ইউনিট বাই মের ভিতর আমরা দেব। জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন, এসএস পাওয়ার ও মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র চালু হলে দেশে মোট 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। বাংলাদেশের উদ্যোক্তাদের বিরাট একটা অর্জন। আমাদের যেমন আজকে এসছি, ওরা যত তাড়াতাড়ি দিতে পারবেন বিদ্যুৎ, তত আমাদের ঘাটতি কম হবে। যত আমরা আমাদের আন্তর্জাতিক বাজারে যদি মাল জ্বালানির দাম সহনশীল হয়, বাংলাদেশে কেউ বিদ্যুতের অভাব থাকবে। প্রায় 600 একর জায়গায় নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রে পরিবেশ দূষণ রোধে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে এস আলম গ্রুপ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিয়ে নিচ্ছে অশোক লিল্যান্ড ইফাদ অটোস লিমিটেড বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরে জানিয়ে ফিরব। স্বাগতিক সাউথ আফ্রিকাকে হারিয়ে নারী টি-20 ফ্রুটিকা নিবেদিত। রূপান্তরের রচনা ও মুনতাসির বিপনের পরিচয়। ইটালির দক্ষিণ উপকূলের কাছে উত্তাল সাগরে একটি নৌকা ডুবে গেলে কমপক্ষে 58 জন অভিবাসী মারা গেছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এবারে রয়েছে কৃষি সংবাদ। প্রধানমন্ত্রীর নির্দেশে পতিত জমি আবাদের আওতায় আনার লক্ষ্যে শরীয়তপুরে জোর তৎপরতা চলছে। সম্প্রতি চ্যানেল আইয়ে প্রচারিত প্রধানমন্ত্রীর গণভবনে ফসলি উঠোন দেখে জেলা প্রশাসক সহ এই অঞ্চলের কৃষক জমির সর্বোচ্চ ব্যবহারে অনুপ্রাণিত হয়েছেন। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদন বৃদ্ধি করতে জলাবদ্ধতা নিরসন, খিল জমি আবাদ, ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে অনাবাদী জমিতে চলছে কৃষিকাজ। জেলা প্রশাসকের সরকারি বাসভবনে সমন্বিত কৃষি খামার, সরকারি বেসরকারি অফিস আঙিনা ও ব্যক্তি পর্যায়ে চলছে প্রতিযোগিতামূলক কৃষিকাজ। প্রতিদিনই অনাবাদী জমি আসছে আবাদের আওতায়। ইতোমধ্যে জলাবদ্ধতা নিরসন ও কৃষি জমিতে পানি সরবরাহ নিশ্চিত করতে পানি উন্নয়ন বোর্ড গত 2 বছরে 267 কিলোমিটার দৈর্ঘ্যের 76টি খাল পুনঃখনন সম্পন্ন করেছে এবং 4টির কাজ চলমান রয়েছে। 8-10 বছর ধরে আমরা ধান করতে পারি না, এবার অফিসাররা বইলে গেছে ব্যবস্থা করবে, এই কারণে আমরা ধান লাগাইছি। একটা সাই ব্যবস্থা করা হয়, তাইলে আমরা পুনরায় এই ব্লকটা পুরা ধান চাষের আওতায় আসবে। বর্তমানে প্রধানমন্ত্রীর কথা অনুসারে আমরা সমস্ত জায়গা আবাদ করব। পতিত জমিতে উপযোগী ফসল উৎপাদনের নিরলস এ প্রচেষ্টা অব্যাহত থাকবে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। চরাঞ্চলের যে উপযোগী ফসল সমূহ রয়েছে সেই ফসল জমি চাষের জোর দিচ্ছি, যাতে করে তাদের উৎপাদন বৃদ্ধি পায় এবং চরের পতিত জমিটাকে সুষ্ঠু এবং সুন্দর ব্যবহার হয়। কৃষিকে এগিয়ে নিতে খাল পুনঃখনন সহ জলাবদ্ধতা নিরসনে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড। এই খাল পুনঃখননের কাজ সম্পূর্ণ হলে পরে এই এলাকার জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে কৃষি সেচের জন্য পানির প্রাপ্যতা আরও বাড়বে। জমির শ্রেণী ও উপযোগিতা অনুযায়ী 1 ফসলি জমিকে 2 ফসলি ও 2 ফসলি জমিকে 3 ফসলিতে পরিণত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে জেলা প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা যে 1 ইঞ্চি জমি অনাবাদি রাখা যাবে না, আমাদের এই উদ্যোগটি আমরা সফল করতে পেরেছি। এটি বাস্তবায়নে আমাদের এই সমন্বিত উদ্যোগ অন্যদের জন্য যেন অনুপ্রেরণার উৎস হয়, সেটি আসলে আমাদের কামনা প্রত্যাশা। শরীয়তপুরে এবছর বসতবাড়ি আঙ্গিনায় 520 হেক্টর, চর এলাকায় 420 হেক্টর, ব্যক্তি পর্যায়ে 50 হেক্টর, প্রাতিষ্ঠানিক পর্যায়ে 50 হেক্টর ও 15 হেক্টর জলাবদ্ধ অনাবাদি জমি চাষের আওতায় এসেছে। প্রতি ইঞ্চি অনাবাদি জমি চাষের আওতায় আনতে জেলা প্রশাসক শুধুমাত্র সমন্বয়কের ভূমিকাই পালন করেননি, নিজ সরকারি বাসভবনের আঙিনায় সমন্বিত কৃষি খামার করে অনেককে করছেন অনুপ্রাণিত। শরীয়তপুর জেলা প্রশাসকের সবজি বাগান থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
হাইড্রোলিক হর্ন, মাইকিং, নির্মাণ কাজ থেকে উৎপন্ন হওয়া শব্দে দূষণ বাড়ছে বিভাগীয় জেলা রংপুরে। শব্দ দূষণ রোধে করণীয় নিয়ে মতবিনিময় সভায় বিশেষজ্ঞরা বলেছেন, দূষণ রোধে সচেতনতা বৃদ্ধি করতে না পারলে দ্রুতই দূষণ উচ্চ মাত্রায় বেড়ে যাবে। এহসানুল হক সুমনের ভিডিওচিত্রে মেরিনা লাভের রিপোর্ট। বিভাগীয় জেলা রংপুরে ভারী কলকারখানার শব্দ না থাকলেও রিকশা, অটোরিকশা, দূরপাল্লার যানবাহন আর মাইকিংয়ে বাড়ছে শব্দ দূষণ। দূষণের কারণে কানে কম শোনা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন মানুষ। রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের মতবিনিময় সভায় প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমাম সহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা শব্দ দূষণের নানা উৎস তুলে ধরেন। আমাদের যে শব্দ সন্ত্রাস থেকে বাঁচতে গেলে যে কিছু আসলে শব্দ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি নিষিদ্ধ হয়ে থাকে তাহলে আসে হচ্ছে সেই জায়গাটা আমার চ্যালেঞ্জ। আপকামিং আর নেক্সট দশকটাতে এটা অনেক বেশি হবে, দ্বিগুণ হয়ে যাবে এই শব্দ দূষণ বা বায়ু দূষণ, কারণ এটা গ্রোয়িং সিটির বৈশিষ্ট্য। যদি আমাদের ইমামদেরকে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই বিষয়গুলো যদি দেওয়া হয়, তাহলে আমরা এই বিষয়গুলো পড়াশোনা করে জুমার দিনে জুমার খুতবা উপস্থাপন করব। যানবাহন, যান এগুলো থেকে সবচেয়ে বেশি শব্দ দূষণ হয়, শিল্প কারখানা থেকে শব্দ দূষণ হয়, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠানগুলো থেকে আমরা শব্দ দূষণ তৈরি করি। তবে দুটি উৎসের শব্দ দূষণ খুবই অপ্রয়োজনীয়, কিন্তু আমরা না বুঝে সেটি করছি। একটি হলো আতশবাজি এবং ডিজে পার্টি, বর্তমান সময়ে একটি আতঙ্ক। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শব্দ দূষণ রোধের উপর জোর দিয়েছে প্রশাসন। সুশীল সমাজ আছে, তাদের কিন্তু সহযোগিতা নিচ্ছি, অনেকেই কিন্তু এটা নিয়ে কাজ করছেন। বিশেষ করে আমাদের মিডিয়া বন্ধুরা তারা বিভিন্নভাবে এই দিকটা প্রচারণা তুলে ধরছেন। আমরা যে বিভিন্ন দিবস উদযাপনের সময় এই বিষয়গুলো বলে যাচ্ছি। আমরাও চাইবো যে মোবাইল কোড হোক, আদার্স শব্দমূলক যদি কার্যক্রম গ্রহণের সুযোগ থাকে, সেটি স্কুলে হোক, যে কোনো সেক্টরের পিপলের কাছে হোক, আমাদের চালকদের সাথে হোক, পরিবেশ অধিদপ্তরের জরিপে রংপুরের নীরব ও মিশ্র এলাকায় স্বাভাবিক মাত্রার চেয়ে কিছুটা বেশি শব্দের মাত্রা রেকর্ড করা হয়েছে। মেরিনা লাভলি, চ্যানেল আই, রংপুর। জানাও খেলার খবর। নারী টি-20 বিশ্বকাপ